আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও সুস্থ আছি এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো যে এখন যে মৌসুম চলছে তার কিছুটা শীত কিছুটা গরম। এই মুহূর্তে সুস্থ থাকাটা অনেক কঠিন একটা ব্যাপার। অনেকেরই অনেক ধরনের রোগ হচ্ছে, অনেক বাচ্চাদের অনেক ধরনের রোগ হচ্ছে, কারণ সিজন চেঞ্জের এই সময়টা অনেকের জ্বর, ঠান্ডা, কাশি ছাড়াও অনেক ধরনের রোগ দেখা দেয়। এছাড়াও তোমরা জানো, বিশেষজ্ঞদের মতামত অনুসারে দেখা যাচ্ছে যে তারা বলছেন যে এই শীতের সময়ে করোনা মহামারীটা বেড়ে যেতে পারে। তাহলে আমাদের অবশ্যই সকলের সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, এছাড়াও করোনা মহামারীর মতো একটি ভয়াবহ দুর্যোগ আমাদের চারপাশে আছে। সুতরাং আমরা যদি সাবধানে না থাকি, সতর্ক না থাকি, তাহলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। আমাদের লেখাপড়া থেকে শুরু করে আরও যে কাজগুলো আছে এগুলোতে আমাদের ব্যাঘাত ঘটবে। আশা করব তোমরা সবাই সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সতর্ক থাকবে। শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আজকের মূল ক্লাসের আলোচনায় চলে যাই। দেখো শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস শেষে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে যোজ্যতা স্তর ও ইলেকট্রনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, যোজনী বা যোজ্যতা কাকে বলে ব্যাখ্যা করতে পারবো, কোন মৌলের যোজনী কত যা সহজে শিখতে পারবো, যৌগমূলক ও তাদের যোজনী সম্পর্কে জানতে পারবো এবং পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী সম্পর্কে জানতে পারবো। প্রথমেই আমরা চলে যাই যোজ্যতা স্তর। শিক্ষার্থীরা, যোজ্যতা স্তর কাকে বলে? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ বা শক্তি স্তরকে যোজ্যতা স্তর বলে। তার মানে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনো একটি মৌলের সর্বশেষ যে শক্তি স্তরটি থাকে তাকেই আমরা বলি যোজ্যতা স্তর। তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4। তাহলে কি হচ্ছে? পটাশিয়ামের যোজ্যতা স্তর হচ্ছে 4, মানে 4। এবার আমরা আলোচনা যাব যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। তার মানে হচ্ছে আমরা যে ইলেকট্রন বিন্যাস করব সেই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তর মানে যোজ্যতা স্তর, ওই যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলোকে আমরা বলবো যোজ্যতা ইলেকট্রন। আমরা উদাহরণ হিসেবে দেখতে পাবো, ক্যালসিয়াম ও কার্বনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যথাক্রমে 2টি ও 4টি ইলেকট্রন বিদ্যমান। সুতরাং ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2 এবং কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4। আমরা এখন মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করে একটি উদাহরণ হিসেবে ছক আকারে দেখিয়ে দিব। ছকটি ভালো করে লক্ষ্য করবে। দেখো, আমরা ছক আকারে দিয়েছি মৌল ইলেকট্রন বিন্যাস। আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা প্রথম যে শক্তি স্তর তাকে আমরা বলি কে সেল বা কে কক্ষপথ। দ্বিতীয় শক্তি স্তরকে আমরা বলি এল কক্ষপথ। তৃতীয় শক্তি স্তরকে আমরা বলি এম কক্ষপথ এবং চতুর্থ শক্তি স্তরকে আমরা বলি এন কক্ষপথ। কে সেল, এল সেল, এম সেল, এন সেল। আমরা নির্ণয় করব যোজ্যতা ইলেকট্রন। দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই যে মৌলটি লিখেছি সেটা হচ্ছে কার্বন, যার পারমাণবিক সংখ্যা 6। ইলেকট্রন বিন্যাস হবে 2 and 4, টোটাল 6। দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ যে শক্তি স্তর কার্বনের সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এল কক্ষপথ, যেখানে ইলেকট্রন আছে 4টি। সুতরাং এর যোজ্যতা ইলেকট্রন হবে 4। এবার আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিন, যার পারমাণবিক সংখ্যা 9। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 এবং 7।
তার মানে দ্বিতীয় কক্ষপথ তার সর্বশেষ শক্তি স্তর মানে যোজ্যতা স্তর 2 এবং যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। অ্যালুমিনিয়াম 13, ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি 2 8 3। তার মানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তর হচ্ছে 3 এবং এর যোজ্যতা ইলেকট্রনও 3। ক্লোরিন 17 2 8 7। ক্লোরিনের যোজ্যতা স্তর 3 কিন্তু যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। পটাশিয়াম যার পারমাণবিক সংখ্যা 19 ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি 2 8 8 1। এখানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, তার মানে তার যোজ্যতা স্তর হচ্ছে 4 এবং ওই শক্তি স্তরে ইলেকট্রন আছে মাত্র একটি, তার যোজ্যতা ইলেকট্রনও 1। এবার আমরা ইলেকট্রন বিন্যাস করব। আয়রন Fe26 2 8 14 2। এক্ষেত্রে দেখা যাচ্ছে আয়রনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, যেখানে ইলেকট্রন আছে 2টি, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হবে 2। শিক্ষার্থীরা, তোমরা যে ইলেকট্রন বিন্যাসটা করো বা আমরা যে ইলেকট্রন বিন্যাস শিখেছি 1s 2s 2p 3s 3p দিয়ে, আমরা মূলত ওটা এখানে করিনি। এখানে কোন শক্তি স্তরে মোট কয়টি ইলেকট্রন আছে টোটাল বসিয়ে দিয়েছি। আমরা ইলেকট্রন বিন্যাস অন্য ক্লাসে শিখেছি, সুতরাং এই ক্লাসে শুধুমাত্র কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে সেটাই আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা নির্ণয় করলাম যোজ্যতা ইলেকট্রন। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এবং নিজেরা করতে পারবে। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, যেখানে আমরা শিখব যোজনী কাকে বলে। যোজনী আমরা আজকে অনেকগুলো সংজ্ঞা শিখব, যা এর আগে হয়তো বা আমরা শিখিনি। তোমরা কি করবে, তোমাদের পছন্দ মতো যে কোনো সংজ্ঞা ব্যবহার করতে পারবে। চলো আমরা দেখে নিই যোজনীর সংজ্ঞা কিভাবে আমরা দিতে পারবো। একটি পরমাণু যত সংখ্যক অরবিটাল ব্যবহার করে বন্ধন গঠন করে সেই সংখ্যাকে যোজনী বলে। তার মানে আমরা বুঝতে পারছি যে একটি পরমাণু যে অরবিটালগুলো রয়েছে তারা যে বন্ধন গঠন করে তার মধ্যে কয়টি অরবিটাল সে ব্যবহার করে তার উপর ভিত্তি করে আমরা কি বের করতে পারি, যোজনী। অথবা আমরা বলতে পারি পরমাণু বা মূলকের বিক্রিয়ার মাধ্যমে অন্য একটি পরমাণু বা মূলকের সাথে বন্ধন গঠন করার সামর্থ্যকে যোজনী বলে। তার মানে একটি পরমাণু বা মূলক কতগুলি পরমাণু বা মূলকের সাথে বন্ধন গঠন করতে পারে তার সামর্থ্যই হচ্ছে তার যোজনী। পরমাণু বা মূলকের অরবিটালের অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠন করার সামর্থ্যকে যোজনী বলে। তার মানে পরমাণু বা মূলকগুলো যে বন্ধন গঠন করে তারা যে অরবিটাল অধিক্রমণ ঘটায়, এই অধিক্রমণের মাধ্যমে যে গঠন করছে বন্ধন, কতগুলো অরবিটাল অধিক্রমণ করে তার সামর্থ্যই হচ্ছে তার যোজনী। যে সংখ্যা দ্বারা পরমাণু বা মূলক অপর পরমাণু বা মূলকের সাথে বন্ধন গঠন করে তাকে যোজনী বলে। পরমাণুর বহিস্থ কক্ষপথের বেজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে যোজনী বলে। কোন মৌলের একটি পরমাণু হাইড্রোজেন অথবা তার সমতুল্য অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সঙ্গে সংযুক্ত হয় অথবা কোনো যৌগ হতে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণু প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে সেই মৌলের যোজনী বলে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা যোজনীর 6টি সংজ্ঞা দিয়েছি। তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। এখানে সবগুলো সংজ্ঞাই গ্রহণযোগ্য। সর্বশেষ যে সংখ্যাটা আমরা দিয়েছি, কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন অথবা তার সমতুল্য অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সঙ্গে সংযুক্ত হয় অথবা কোনো যৌগ হতে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণু প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে সেই মৌলের যোজনী বলে। তার মানে হচ্ছে একটি পরমাণু যতগুলো হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করতে পারে অথবা কোনো যৌগ থেকে যতগুলো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে তাই হবে তার যোজনী। শিক্ষার্থীরা, এবার আমরা কয়েকটি মৌলের বা মৌলসমূহের প্রতীক ও যোজনী নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করেছি এই জায়গাটায় এমনভাবে আমরা যোজনীগুলো ব্যবহার করতে যাতে আমরা খুব সহজেই যোজনী মুখস্থ করতে পারি। তোমরা একটু চেষ্টা করলেই যোজনীগুলো মুখস্থ করে ফেলতে পারবে। তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও এবং সাথে সাথে লিখে নাও যে আমরা কিভাবে আমাদের যোজনী মুখস্থ করব।
আমরা অনেক বইয়ে গাইড বইয়ে আমরা কি করি, বইয়ের ভিতরে একযোজি, দ্বিযোজি, ত্রিযোজি এভাবে বিভিন্ন মৌলের যোজনী আমরা মুখস্থ করেছি, কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম কিভাবে করলে শিক্ষার্থীদের জন্য সহজ হবে, সেভাবে চেষ্টা করেছি। আশা করি তোমাদের জন্য সহজ হবে এবং তোমরা খুব সহজেই মুখস্থ করতে পারবে। দেখো, আমরা প্রথমে নিলাম মৌলের প্রতীক এবং যোজনী। আমরা এখানে কতগুলো মৌল লিখেছি যাদের প্রতীক হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং সিলভার। এখানে যে মৌলগুলো লিখেছি সবগুলো মৌলের যোজনী 1। শিক্ষার্থীরা দেখে নাও, হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সিলভার, এদের যোজনী হচ্ছে 1। এছাড়াও শিক্ষার্থীরা মনে রাখবে, পর্যায় সারণীর গ্রুপ 1-এর এবং গ্রুপ 17-এর সকল মৌলেরই যোজনী 1। তবে গ্রুপ 1 যারা আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এরা সবসময়ই শুধুমাত্র 1 যোজনী প্রদর্শন করে, এরা অন্য কোনো যোজনী কখনোই প্রদর্শন করে না। আমরা এবার দেখে নিচ্ছি দ্বিতীয় যে সারি রয়েছে সেখানে কি মৌলগুলো আসলো। অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, জিঙ্ক, কোবাল্ট, ক্যাডমিয়াম, এদের যোজনী হচ্ছে 2। শিক্ষার্থীরা আমরা এছাড়াও জেনে নিব পর্যায় সারণীর গ্রুপ 2-এর যে মৌলগুলো রয়েছে তাদের প্রত্যেকের যোজনী 2। আমরা জানি গ্রুপ 2-এ কোন কোন মৌল রয়েছে। শিক্ষার্থীরা, আমাদের গ্রুপ 2-এ মৌল রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এদের মধ্যে এখানে কিছু মৌলের প্রতীক লেখা আছে, বাকিগুলো লেখা নেই, কিন্তু এরা সবসময় 2 যোজনী প্রদর্শন করে। এরপরে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, বিসমাথ এবং বোরন, এদের যোজনী হচ্ছে 3। তার মানে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, বিসমাথ এবং বোরন, এদের যোজনী হচ্ছে 3। কার্বন, সিলিকন এবং ইউরেনিয়াম, এদের যোজনী 4। ভ্যানাডিয়াম, ভি, এর যোজনী 5। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এসভি, অ্যান্টিমনি, এদের যোজনী 3 এবং 5। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি এর আগের যে মৌলগুলো লিখেছিলাম সে মৌলগুলো একটি করে যোজনী প্রদর্শন করেছে। এবার যে মৌলগুলো লিখলাম 4টি মৌল, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এবং অ্যান্টিমনি, এদের যোজনী আমরা দেখতে পাচ্ছি 3 এবং 5। তার মানে এরা একাধিক যোজনী প্রদর্শন করে, এদেরকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। পরবর্তী অংশে আমরা পরিবর্তনশীল যোজনী আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখবে। পরবর্তীতে দেখো লেখা আছে সালফার, যার যোজনী 2, 4, 6। তার মানে সে 3টি যোজনী প্রদর্শন করে। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে মৌলগুলো পরিবর্তনশীল যোজনী, একাধিক পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, আমরা দেখে নিব ইনশাআল্লাহ। এবার আমরা দেখে নিচ্ছি কপার এবং মার্কারি, এদের যোজনী হচ্ছে 1 এবং 2। গোল্ড, AU, এর যোজনী হচ্ছে 1 এবং 3। আয়রন, Fe, এর যোজনী 2, 3। টিন এবং লেড, এদের যোজনী হচ্ছে 2 এবং 4। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমার ছকের মাধ্যমে কিভাবে যোজনীগুলো দিয়েছি। এভাবে দেওয়ার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ 1, 2, 3, 4, 5 যে যোজনীগুলো প্রদর্শন করেছে ওই মৌলগুলো শুধুমাত্র ওই যোজনীই প্রদর্শন করে, অন্য যোজনী তারা প্রদর্শন করে না। পরবর্তীতে আমরা যে যোজনীগুলো দেখিয়েছি সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে 2 বা ততোধিক যোজনী প্রদর্শন করছে। আমরা যদি এভাবে মুখস্থ করি যে শুধুমাত্র 1 কারা করে, 2 কারা করে বা 1, 2 দুইটাই কারা করে, 1, 3 কারা করে, তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। আরও একটা কথা মনে রাখতে হবে শিক্ষার্থীরা, যে সকল ধাতুর যোজনী 2টা করে আছে, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি 3, 5, আমরা দেখতে পাচ্ছি কপার, মার্কারি 1, 2, গোল্ড 1, 3, আয়রন 2, 3, টিন এবং লেড 2, 4। এইসব ধাতুর ক্ষেত্রে মনে রাখবে যার যার যোজনীর
কম যে মানটা আছে, ছোট মানটা, তাকে আমরা বলি আস এবং বড় মানটাকে আমরা বলি ইক। তার মানে যেমন আয়রন Fe তার যোজনী 2 এবং 3, এখানে 2 হচ্ছে আস এবং 3 হচ্ছে ইক। 2 ব্যবহৃত হলে আমরা লিখব ফেরাস আর 3 হলে ফেরিক। যেমন Hg মার্কারি, তার যোজনী হচ্ছে 1 এবং 2, মার্কারির জন্য 1 হচ্ছে আস, 2 হচ্ছে ইক, তার মানে মার্কিউরাস এবং মার্কিউরিক। একইভাবে কপারও যেমন দেখো 1 2, তার মানে কিউপ্রাস কিউপ্রিক। কপারের আস হচ্ছে 1, ইক হচ্ছে 2। তার মানে যে সকল ধাতুর একাধিক যোজনী মানে দুটো করে যোজনী প্রদর্শন করে তার নিজের ছোট যে মানটা আছে যোজনী, তাকে আমরা বলবো আস এবং বড়টাকে আমরা বলবো ইক। এই কথাটি মনে রাখতে হবে। শিক্ষার্থীরা, আশা করব তোমরা ছকটি তুলে নিয়েছো এবং এভাবে লিখে বারবার মুখস্থ করার চেষ্টা করবে, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এছাড়াও আমরা ইলেকট্রন বিন্যাস যারা পারি, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই অনেক মৌলেরই যোজনী খুব সহজেই নির্ণয় করা যায়। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, যেখানে আমরা আলোচনা করব যৌগমূলক। যৌগমূলক কাকে বলে প্রথমে সেটাই আলোচনা করি। একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে। শিক্ষার্থীরা, কথাটি ভালো করে শুনতে হবে। একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত, আমরা জানি একাধিক মৌল মিলে গঠিত হয় একটি যৌগ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত হওয়ার পরেও সেটি কোনো যৌগ তৈরি না করে পরমাণু গুচ্ছ তৈরি করে যা আয়নের ন্যায় আচরণ করে। তার মানে সে একটি ইনকমপ্লিট থাকে, সে যৌগ ন্যায় আচরণ করতে পারে না, তাকে আমরা বলি যৌগমূলক। এক্ষেত্রে যৌগমূলক সমূহকে আধান সহ লেখা হয়। যৌগমূলক সমূহ ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে। তার মানে যৌগমূলক দু প্রকার, ধনাত্মক যৌগমূলক এবং ঋণাত্মক যৌগমূলক। যৌগমূলক সমূহের আধান সংখ্যাই তাদের যোজনী বা যোজ্যতা। তার মানে একটা যৌগমূলকের উপর যে আধান থাকবে তাই হবে তার যোজনী বা যোজ্যতা। শিক্ষার্থীরা, চলো আমরা যৌগমূলক সমূহের যোজনী দেখে নেই। আমরা তোমাদের জন্য একটি ছক করে দিয়েছি, এই ছকে সবগুলো যৌগমূলকের সংকেত এবং তাদের যোজনী কত তা লেখা আছে। তোমরা কি করবে, খাতা কলম নিয়ে অবশ্যই এখনই ছক করে এই সংকেতগুলো লিখে নিবে, যোজনীগুলো লিখে নিবে এবং তোমরা মুখস্থ করে ফেলবে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী এবং চতুর্যোজী পর্যন্ত যৌগমূলকের যোজনী রয়েছে, আর ধনাত্মক এবং ঋণাত্মক রয়েছে। দেখবে কারো উপরে 3 মাইনাস, কারো উপরে 4 মাইনাস, কারো উপরে 2 মাইনাস, কারো উপরে 1 মাইনাস বা 1 প্লাস রয়েছে। যার উপরে যত প্লাস বা যত মাইনাস আছে সেটা হচ্ছে তার ধনাত্মক বা ঋণাত্মক যৌগমূলক ইন্ডিকেট করে, আর সংখ্যাটি দিয়ে তার যোজনী প্রদর্শন করে। দেখো দ্বিযোজীর গুলো সবগুলোর ক্ষেত্রে 2 দেওয়া আছে, ত্রিযোজীর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে 3 দেওয়া আছে। এভাবেই আমরা কি করি, আধান থেকেই তার যোজনী নির্দেশ করতে পারি। আরও একটি লক্ষণীয় ব্যাপার দেখো, পুরো যৌগমূলকের ছকের মধ্যে দুটি মাত্র যৌগমূলক রয়েছে যারা ধনাত্মক, অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম, NH4+, PH4+। বাকি সবগুলো যৌগমূলক হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। শিক্ষার্থীরা, আশা করব খুব দ্রুত তোমরা এটা তুলে নিবে। তোমরা ভিডিওটি পজ করে নিয়ে তুলে নিবে, তুলে এটা মুখস্থ করে ফেলবে খুব দ্রুত। কারণ আমরা যোজনী এবং যৌগমূলকের যদি না জানি, মৌলের যোজনী যদি না জানি, যৌগমূলকগুলোর যোজনী যদি আমরা না জানি, তাহলে আমরা যৌগ গঠন করতে পারবো না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি মৌলের যোজনী এবং যৌগমূলক সময়ের যোজনী খুব সহজে মুখস্থ করতে পারি, দেখব অনেক সহজ হয়ে যাবে আমাদের যৌগ গঠন করা। আমরা নিজেরাই হাজার হাজার যৌগ তৈরি করতে পারবো এবং যে কোনো যৌগের নাম শুনলেই আমরা সেটা সংকেত লিখতে পারবো। আশা করব তোমরা পরবর্তী ক্লাসে আগেই এটি মুখস্থ করে ফেলবে। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে আমরা এখান থেকে যৌগ গঠন করতে পারি এবং এই যোজনীগুলো মুখস্থ করার সুবিধাগুলো কি কি। এবং আমরা বলেছি পরবর্তী ক্লাসে আমরা এটাও দেখব যে কারা কেন কিভাবে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সেটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করব। চলো পরবর্তী অংশে চলে যাই। এখানে দেখো পরিবর্তনশীল যোজনী নিয়ে আলোচনা করব আমরা। এখানে সংজ্ঞাটি দেখে নেই আগে। কোনো কোনো মৌলের যোজনী অবস্থা ভেদে বিভিন্ন হয়। যে মৌলের একাধিক যোজনী আছে তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। তার মানে শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পারছি, আমরা একটু আগেই বলেছিলাম যেমন নাইট্রোজেন, ফসফরাস, তাদের যোজনী হচ্ছে
3 এবং 5, তার মানে তারা দুটি করে যোজনী প্রদর্শন করে। সালফার 2 4 6, তার মানে তারা একাধিক যোজনী প্রদর্শন করছে। এই ঘটনাকেই বলা হয় পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনীর অনেক উদাহরণ বিদ্যমান, যেমন ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3 এবং ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, এই যথাক্রমে ফসফরাসের যোজনী 3 ও 5। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতেই পারছি কিছু কিছু মৌল আছে যারা কি করে, একাধিক যোজনী প্রদর্শন করে, এটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। এবার আমরা আলোচনা করব সক্রিয় যোজনী সম্পর্কে। কোন যৌগে মৌলের কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে? কোন যৌগে মৌলের কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে? উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4। এখানে লক্ষ্য করে দেখো, আমরা জানি যৌগ গঠনের সময় যোজনী কি করে মৌলগুলো এক্সচেঞ্জ করে। এখানে কার্বন এর সামনে 1 লেখা, অক্সিজেনের সামনে 2 লেখা, 1 দিতে হয় না দিয়ে দেখা হয়নি। এখন যেহেতু অক্সিজেনের যোজনী 2 আর কার্বনের 4, এখানে 2 আর 4 এর সরল গুণিতক ব্যবহার করা হয় যৌগ গঠনের ক্ষেত্রে। আমরা কি জানি যে যৌগ গঠনের সময় মৌলগুলো তাদের যোজনীকে এক্সচেঞ্জ করে এবং তাদের যোজনীর সরল অনুপাত ব্যবহৃত হয়। এক্ষেত্রে সরল অনুপাত ব্যবহৃত হওয়ার কারণেই কার্বন ডাই অক্সাইডের মধ্যে অক্সিজেনের পাশে 2 লেখা, কিন্তু এখানে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4, তার মানে কার্বনের যে যোজনী 4, তার 4টাই এখানে ব্যবহৃত হয়েছে। সুপ্ত যোজনী আমরা এবার আলোচনা করছি। সুপ্ত যোজনী কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও কোনো যৌগে মৌলটির সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে সেই যৌগে সেই মৌলের সুপ্ত যোজনী বলে। কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও কোনো যৌগে মৌলটির সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে সেই যৌগে সেই মৌলের সুপ্ত যোজনী বলে। একটু পরিষ্কার হওয়ার জন্য একটা উদাহরণ দেখে নেই। দেখো, যেমন কার্বনের সর্বোচ্চ যোজনী 4, কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 2, সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য হচ্ছে 4 - 2 = 2। এখানে দেখো কার্বন মনোঅক্সাইডে কার্বনের 2 যোজনী ব্যবহৃত হয়েছে, তার মানে তার সক্রিয় আছে এখানে 2, কিন্তু তার সর্বোচ্চ হচ্ছে 4, তার মানে আমরা সর্বোচ্চ থেকে সক্রিয়টা বিয়োগ দিলেই পেয়ে যাব সুপ্ত যোজনী। তাহলে 2কে এই যৌগে কার্বনের সুপ্ত যোজনী বলা হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম যে যোজ্যতা স্তর কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, তারপরে আমরা যোজনী শিখলাম, যোজনীর সংজ্ঞা দেখলাম, যোজনীর মৌলের যোজনী নির্ণয় দেখলাম, যৌগমূলকের সংজ্ঞা দেখেছি, যৌগমূলকগুলোর যোজনী দেখেছি। পরবর্তীতে আমরা আলোচনা করলাম পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী। তোমরা প্রত্যেকটি অংশ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছো আশা করি, এবং তোমরা এগুলো লিখে নিয়েছো। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করেছো এবং তোমরা দেখতে পেয়েছো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিকস। কারণ যোজনী সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তাহলে তুমি যৌগ তৈরি করতে পারবে না। আর যৌগ তৈরি করার জন্য যোজনী অবশ্যই জানতে হবে, যৌগমূলকগুলোর যোজনী জানতে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে, রাসায়নিক বন্ধন পড়ার জন্য যোজনী জানা বাধ্যতামূলক এবং পর্যায় সারণী সম্পর্কে তোমার সম্যক ধারণা থাকতে হবে। আমার পর্যায় সারণীর উপরও ক্লাস রয়েছে, আগের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে নিবে আর যোজনীটা তোমরা মুখস্থ করে নিবে। আমরা পরবর্তী ক্লাসে কি আলোচনা করব এর আগেই বলে দিয়েছি। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো, সুস্থ থাকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করে যেন আমিও সুস্থ থাকতে পারি এবং পরবর্তী ক্লাসটি সঠিক সময় নিতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।